আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অন্তঃব্রলা লেখনীতে ফারজানা মনি, পর্ব ৪০। পরদিনের সকালটা যেন অদ্ভুত শান্ত এক দ্বৈত অনুভূতি নিয়ে ভোর হলো। পূর্ব দিগন্তে সূর্য উঠতেই জমিদার বাড়ির পুরনো কার্নিশে বসা শালিকগুলো চেঁচিয়ে উঠল। ফাল্গুনের বাতাসে কৃষ্ণচূড়া ফুলগুলো দুলছে। উঠোনে রাতের হালকা শিশির এখনো টলমল করছে। শীত চলে যাওয়ার পরেও যেন শিশির ভিজিয়ে দিয়ে যাচ্ছে পুরো গ্রামকে। দূরে কারো গরু বাঁধার শব্দ, কারো হাঁড়িতে ভাত বসানোর খটখট। গ্রামের সকালটা নিজস্ব ছন্দে জেগে উঠেছে। আরিয়ানের ঘরে আলো ঢুকেছে জানালার ফাঁক গলে। লণ্ঠনটা নিভে পড়ে আছে একপাশে। বিছানায় স্বর্ণলতা আরিয়ানের গা ঘেঁষে ঘুমিয়ে আছে। এলোমেলো চুল ছড়িয়ে পড়েছে বালিশ জুড়ে। মুখে এক অদ্ভুত প্রশান্তি। ঠোঁটগুলো যেন এখনো হাসছে। আরিয়ান চোখ খুলতেই প্রথমেই টের পেল তার বুকে কেউ লেপ্টে ঘুমিয়ে আছে। মুহূর্তের জন্য তার ভ্রু কুঁচকে গেল। মাথাটা এখনো ভারী হয়ে আছে। তবুও সে চোখ বন্ধ করে কিছু মনে করার চেষ্টা করল। তখনই চোখের পাতায় ভেসে উঠল গত রাতের টুকরো টুকরো স্মৃতি। পান, বিড়াল মারা সব মিলিয়ে অদ্ভুত এক রাত। আরিয়ান চোখ খুলে তাকালো বুকে শুয়ে থাকা স্বর্ণলতার দিকে। মেয়েটার চোখের কাজল ও ঠোঁটে লিপস্টিক ছড়িয়ে আছে। লম্বা এলোমেলো চুলগুলো বালিশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কয়েকটা চুল তো স্বর্ণলতার চোখের সামনে এসে পড়েছে। আরিয়ান অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। আল্লাহ তাআলা এই মেয়েকে এত রূপ দিয়েছে যে এলোমেলো থাকলেও সুন্দর লাগে। সে আস্তে করে স্বর্ণলতার কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল। মেয়েটা অচেতনভাবেই আরো একটু কাছে ঘেঁষে ওকে কোমল দুহাতে জড়িয়ে ধরল। আরিয়ানের বুকের ভেতরটা কেমন নরম হয়ে এলো। এই মেয়েটা এখন তার স্ত্রী, শুধু নামের নয়, বাস্তবেও। আরিয়ানের কি হলো কে জানে। হঠাৎ করে সোনালির কপালে গভীর এক চুমু বসিয়ে দিল। তারপর চুপচাপ নিজের থেকে সোনালীকে সরিয়ে সে বিছানা ছেড়ে উঠে গোসলখানার দিকে গেল। কিছুক্ষণ পর সোনালীর ঘুম ভাঙল। চোখ মেলে চারপাশ দেখে হঠাৎই সোজা হয়ে বসে পড়ল। মাথাটা ভারী হয়ে আসছে, আবার কেমন হালকা ব্যথা ব্যথাও করছে। হঠাৎই চোখ গেল মেঝেতে। সেখানে তার রাতের পরা শাড়িটা এলোমেলো হয়ে পড়ে আছে। মেয়েটা চোখ বড় বড় করে সেদিকে একবার তাকালো, তারপর তাকালো নিজের দিকে। সঙ্গে সঙ্গেই কাঁথা টেনে নিজেকে ঢেকে শুয়ে পড়ল। তারপর ধীরে ধীরে গত রাতের কথা মনে পড়তেই মুখটা টকটকে লাল হয়ে গেল। লজ্জার সাথে সাথে ভয়ও করছে বেশ। গতকালকের ঘটনাগুলো সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু ছোট সুলতান কি সেগুলো স্বাভাবিকভাবে মেনে নেবে, নাকি তাকে ভুল বুঝে রাগ দেখাবে? তখনই শোনা গেল গোসলখানার দরজা খোলার শব্দ। সোনালি সঙ্গে সঙ্গে কাঁথার নিচে মাথা দিয়ে ঘুমানোর ভান ধরল। আরিয়ান গোসল সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছিল। তখনই আয়নার ভেতরে তার নজর গেল বিছানায়। সোনালির নড়াচড়া ও নাক মুখ ঢেকে শুয়ে থাকা দেখে সে ঠিকই বুঝল মেয়েটা জেগে গেছে। আরিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার কোণায় বসল। অতঃপর মৃদু কণ্ঠে ডাকল, স্বর্ণলতা, স্বর্ণলতা শুনছো? সোনালি চুপ করে বিছানায় পড়ে আছে। ওর অবস্থা দেখে মনে হচ্ছে নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। আরিয়ান বুঝল পুরো বিষয়টা, তাই আবারও বলল, আমি জানি তুমি জেগে আছো। তুমি কি আমাকে এখনো ভয় পাচ্ছ? সোনালি এবার মৃদু কণ্ঠে ছোট্ট করে বলল, হুম। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, ভয় পাওয়ার কিছুই নেই।
আমি জানি গতকালকে তুমি ইচ্ছে করে পাগলামি করোনি। যাই হোক, বাদ দাও এসব। আমরা এখন স্বামী-স্ত্রী। আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হওয়াটাই স্বাভাবিক। হয়তো যেটা দুদিন পরে হতো, সেটা দুদিন আগে হয়েছে। সবকিছু স্বাভাবিকভাবে যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে, ততই ভালো। এখন উঠে গোসল সেরে তৈরি হয়ে নাও, নিচে যেতে হবে। একটু পরেই সবাই নাস্তার টেবিলে চলে আসবে। তখন আমাদের না দেখলে বিষয়টা খারাপ দেখা যাবে। সোনালি চুপটি করে সকল কথা শুনল। তারপর একটু সাহস করে বলল, আপনি নিচে যান, আমি আসছি। না, তুমি এখন উঠবে। কথাটা বলেই আরিয়ান ওর মুখের উপর থেকে কাঁথা সরিয়ে দিল। মেয়েটা চোখ তুলে তাকাতে পারছে না, দুহাত দিয়ে মুখ ঢেকে আছে। আরিয়ান শান্ত গলায় বলল, মাথা ঘুরছে? সোনালি নিচু গলায় বলল, আমি আমি কিছু উল্টাপাল্টা বলিনি তো? আরিয়ান ঠোঁটের কোণে চাপা হাসি লুকিয়ে বলল, অনেক কিছু। মেয়েটা তো লজ্জায় মরে যাওয়ার উপক্রম। মুখের সামনে থেকে দুহাত সরাচ্ছেই না। লাজুক কণ্ঠে বলল, আমি কি খুব পাগলামি করেছি? আরিয়ান এবার একটু গম্ভীর হয়ে বলল, পাগলামি করলে আমার সাথেই করেছো, অন্য কারোর সাথে না। এটাই যথেষ্ট। কথাটা শুনে স্বর্ণলতার বুকের ভেতরটা ধক করে উঠল। এই প্রথম তার কণ্ঠে এমন মায়া। এটাই কি স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাঝের অদ্ভুত টান? আরিয়ান ওর লজ্জায় গুটিয়ে যাওয়া দেখে আবারও বলল, তাড়াতাড়ি ওঠো, আমাকে জামদানি হাউসে যেতে হবে। সোনালির মুখে সেই একই কথা, আপনি নিচে যান, আমি আসছি। আরিয়ান এবার কাঁথা সহ পেঁচিয়ে সোনালীকে কোলে তুলে হাঁটল গোসলখানার দিকে। তারপর সেখানে নামিয়ে দিয়ে এসে নিজে তৈরি হয়ে নিল। কিছু একটা মনে পড়তেই গোসলখানার দরজায় দাঁড়িয়ে বলল, আম্মা তোমাকে আর শাড়ি দেয়নি? মেয়েটা জড়তা নিয়ে জবাব দিল, দিয়েছে। কোথায় সেগুলো? সোনালী আমতা আমতা করে বলল, আশা আপনার আলমারিতে রেখেছে। আরিয়ান আর কথা বাড়ালো না। আলমারি খুলে গাঢ় নীল রঙের একটা শাড়ি বের করে সোনালীকে দিয়ে আসলো। সোনালীর আজকে কেমন জানি অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই ছোট সুলতানকে সে যেন চিনতেই পারছে না। মানুষটা এক রাতেই কেমন জানি পাল্টে গেল। পাশের ঘরে সকালটা একদম আলাদা। আরিফ সারা রাত ঠিক মতো চৌকি বন্ধ করতে পারেনি। মেঝেতে ছড়িয়ে থাকা সিগারেটের ছাই, আধ খাওয়া টুকরো সবই প্রমাণ দিচ্ছে তার ভেতরের ঝড়ের। জানালা দিয়ে সকালের আলো এসে পড়তেই সে চোখ কুঁচকে তাকালো। মাথা ধরেছে, গলা শুকনো। সে উঠে দাঁড়িয়ে ব্যালকনির দিকে গেল। সে জানে পাশের ঘরে এখন নতুন সকাল, নতুন সম্পর্কের শুরু। আর সে সে শুধু দেয়ালের উপাশে দাঁড়িয়ে থাকা এক নীরব সাক্ষী। সে ব্যালকনির গ্রিলের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকালো। সূর্য উঠেছে স্বাভাবিক নিয়মে। পৃথিবীর কিছুই বদলায়নি, শুধু তার ভেতরটা ছাই হয়ে গেছে। তখনই আচমকা চোখ গেল পাশের ব্যালকনিতে। তার স্বর্ণবতী গাঢ় নীল শাড়ি গায়ে জড়িয়ে সেখানে ভেজা শাড়ি মেলছে। ভেজা চুলগুলো লাল গামছা দিয়ে ঘাড়ের পেছনে খোপা করে রেখেছে। সকালে সূর্যের উজ্জ্বল আলোতে মেয়েটার রূপ যেন আরো ঝলমল করছে। আরিফ চোখ সরিয়ে নিল, বুকের ভেতরটা যেন ভেঙে আসছে। সঙ্গে সঙ্গেই নিজের ঘরে চলে এলো। তার চোখ বেয়ে গড়িয়ে পড়া জল এবার থামল না। কিন্তু সেই কান্নায় আজ আর হাহাকার নেই, আছে মেনে নেওয়ার চেষ্টা। একই বাড়ির দুই ঘরে দুই রকম সকাল। এক ঘরে লাজুক ভালোবাসার শুরু, আরেক ঘরে নিঃশব্দ বিদায়ের প্রতিজ্ঞা। সূর্য দুজনকেই সমান আলোয় ভরিয়ে দিল, কিন্তু কারো জন্য সেটা নতুন জীবনের আলো, আর কারো জন্য চিরতরে শেষ হয়ে যাওয়া এক স্বপ্নের শেষ সকাল। আরিয়ান সোনালীর সাথেই ঘর থেকে বের হলো। মেয়েটা লম্বা একটা ঘোমটা দিয়ে আছে, তার দিকে তাকাচ্ছেই না। আরিয়ান কিছুই বলল না, সময়ের তালে তালে সব ঠিক হয়ে যাবে ভেবেই দীর্ঘশ্বাস ফেলল।
আরিয়ান হঠাৎ দাঁড়িয়ে পড়ে সোনালীর উদ্দেশ্যে বলল, তুমি যাও, আমি আসছি। মেয়েটা হালকা ঘাড় কাত করে সম্মতি জানিয়ে চলে গেল আড্ডা ঘরের দিকে। আরিয়ান আরিফের দরজায় কড়া নাড়ল। আরিফ হাতের সিগারেটটা তাড়াতাড়ি করে নিভিয়ে জিজ্ঞেস করল, বাহিরে কে? কি চাই এখানে? হালকা গলা খাকারি দিয়ে আরিয়ান বলল, আজকে জামদানি হাউসে যাবি না? আরিফ কয়েক সেকেন্ড চুপ করে থেকেই নরম কণ্ঠে বলল, যাব দাদা ভাই, তুমি যাও, আমি আসছি। আরিয়ান মনে মনে বেশ খুশি হলো ভাইয়ের কথা শুনে। সেও তো চায় তার ভাইটা কষ্ট না পেয়ে নিজের মনকে মানিয়ে সামনে এগিয়ে যাক। সকাল ৮টার দিকে মির্জা বাড়ির সকল পুরুষ সদস্য একসাথে খেতে বসেছে, শুধু নেই আরিফ। সেটা দেখে আরিফের আব্বা আবিদ মির্জা শাহিদাকে জিজ্ঞেস করলেন, তোমার বড় পোলা কই? শাহিদার সাথে এখনো তার স্বামীর সম্পর্ক ঠিক হয়নি, আর তিনি স্বামীর রাগকে অনেক ভয় পান, তাই আমতা আমতা করে বললেন, ঘরেই আছে। পোলারে খাওয়ার লেগে ডাকবা, হেডেও কি আমার কইয়া দেওয়া লাগবো? শাহিদা কিছু বলার আগেই আরিফ চেয়ার টেনে বসে বড় গিন্নির উদ্দেশ্যে বলল, নাস্তা দাও বড় আম্মা। ওর কথা শুনে সকলেই বুঝলো নিজের মায়ের উপর থেকে ছেলেটার রাগ এখনো কমেনি। বড় গিন্নি সোনালীর উদ্দেশ্যে বলল, আরিফরে নাস্তা দে সোনালী। কথাটা কানে আসতেই সোনালীকে যেন অস্বস্তি ঘিরে ধরল। তবুও সে কাপা পায়ে দুকদম এগিয়ে যেতেই লক্ষ্য করল আরিয়ান ভাইয়ের প্লেটে দুটো পরোটা তুলে দিয়ে বলছে, তাড়াতাড়ি খা, আজকে সকাল সকাল যেতে হবে। সোনালী সেখানেই থেমে গেল, আর সামনে না এগিয়ে বাকি সবাইকে খাবার পরিবেশন করলো। আচমকা আরিফ ভাইয়ের উদ্দেশ্যে বলল, দাদা ভাই, বলছিলাম কি, শহরে তুমি যে জামদানি হাউসে কাজ শুরু করেছো, সেই কারখানায় রাফিনের যাওয়া দরকার নেই। তুমি বরং সেই কারখানার দায়িত্বটা আমাকে দাও, আমি সেখানে থেকে সবটা খেয়াল রাখবো। ওর কথায় সকলেই অবাক হলো, সেই সাথে এটাও বুঝলো ছেলেটা আর এ বাড়িতে থাকতে চায় না। আরিয়ান খানিকক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, তোর যেটা ইচ্ছা। কবে যেতে চাস? আজকে ২টা ট্রেনেই রওনা হই। আজ তো বুধবার, পরশুদিনই তো আশার বিয়ে, তুই বরং বিয়ের পরে যাস। আরিফ আর কিছুই বলল না। পুরো ঘরে যেন গম্ভীর হাওয়া বয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ইদানিং গল্পে কমেন্ট অনেক কম হচ্ছে। তাছাড়া অন্তরপ্রলা গল্পটা একটা নতুন গল্প, সবার সাপোর্ট আমি অনেক আশা করেছিলাম, কিন্তু অনেকেই পড়ছে না, আবার যারা যারা পড়ছে অনেকেই কমেন্ট করছে না। এগুলা ঠিক না। এমন চলতে থাকলে গল্প লেখার উৎসাহ হারাবো।